আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসটা হবে ডব্লিউবিসি অর্থাৎ শ্বেত রক্তকণিকা সম্পর্কে। আশা করি এই একটা ক্লাস শুধু দেখলে এই ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা সম্পর্কে অন্য কোনো ক্লাস দেখতে হবে না। এই একটা ক্লাসে আমি সমস্ত তথ্য তুলে ধরেছি। আশা করি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং সমস্ত ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার যত ইনফরমেশান আছে এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। এখানে দেখো শ্বেত রক্তকণিকা, যেটাকে আমরা সংক্ষেপে ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল বলে থাকি। এটাকে আবার আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে লিউকোসাইট। তাহলে শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসির আরেকটা নাম হচ্ছে লিউকোসাইট। এবার দেখব এই শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি উৎপন্ন হয় কোথা থেকে। দেখো এখানে উৎপন্ন বা উৎপত্তি আছে। দেখো এক হচ্ছে অস্থিমজ্জা। অস্থিমজ্জা আমরা জানি হাড়ের ভিতরে জালিকা জালিকার মতো থাকে, এটা হচ্ছে অস্থিমজ্জা। এই অস্থিমজ্জা থেকে হচ্ছে ডব্লিউবিসি উৎপন্ন হয়। 2 নম্বরে আছে প্লিয়া। প্লিয়া হচ্ছে আমাদের বাম পাশের নিচের দিকে একটু থাকে, বুকের নিচের দিকে, এখান থেকে উৎপত্তি হয় ডব্লিউবিসি। 3 নম্বরে আছে লসিকাগ্রন্থি। লসিকাগ্রন্থি সাধারণত দেখো আমাদের গোলার উপরের দিকে এবং নাকের পিছনের দিকে লসিকাগ্রন্থি থাকে। এই লসিকাগ্রন্থির সাধারণত কাজ কি না, এই লসিকাগ্রন্থির আরেকটা কাজ হচ্ছে আমাদের মুখ এবং নাকের মধ্যে দিয়ে যেসব জীবাণুগুলো দেহের মধ্যে প্রবেশ করছে সেইগুলোকে ধ্বংস করা বা প্রতিরোধ করা। ঠিক আছে, তাহলে এই 3টে জায়গা থেকে উৎপত্তি হয় ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। কোথা থেকে? 1 হচ্ছে অস্থিমজ্জা, 2 হচ্ছে প্লিহা, 3 হচ্ছে লসিকাগ্রন্থি। এই 3 জায়গা থেকে ডব্লিউবিসি উৎপন্ন হয়। এবার দেখবো এর আয়ুষ্কাল ও সংখ্যা কত, এর আয়ু কত। ডব্লিউবিসির আয়ু হচ্ছে সাধারণত 1 থেকে 15 দিন। 1 থেকে 15 দিন কী হিসাবে না, ডব্লিউবিসি আগে দেখতে হবে শ্বেত রক্তকণিকা কী কী জিনিস নিয়ে গঠিত। 4-5 রকমের রক্তকণিকা নিয়ে গঠিত বা 5 রকমের কোষ নিয়ে গঠিত। এই 5 রকমের কোষের ভিত্তিতে এটাকে গড় আয়ু ধরা হয়েছে 1 থেকে 15 দিন। আমি শেষ পর্যন্ত যখন বোঝাবো তোমরা বুঝতে পারবে যে কিসের জন্য 1 থেকে 15 দিনের গড় আয়ু ধরা হয়েছে। এবার দেখো এর সংখ্যা কত। ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার সংখ্যা হচ্ছে প্রতি ঘন মিলিমিটার রক্তে এর পরিমাণ হচ্ছে 5000 থেকে 10,000, আবার কোনো বইয়ে দেওয়া আছে 12,000 14,000 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এর পরিমাণ হচ্ছে প্রতি ঘন মিলিমিটার রক্তে, কিন্তু প্রতি ঘন মিলিমিটার রক্তে এইরকম হবে। সেই প্রতি ঘন মিলিমিটার রক্তে এর পরিমাণ হচ্ছে 5000 থেকে 10,000 পর্যন্ত। এবার এর আমার কিছু বৈশিষ্ট্য দেখে নেব, যে শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্যগুলি কি কি। দেখো শ্বেত রক্তকণিকা প্রথম হচ্ছে অনিয়তাকার। তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি, আমি প্রতিটা ডব্লিউবিসির যে কোষগুলো আছে প্রতিটা কোষের ছবি আমি পাই টু পাই দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এখানে দেখো তাহলে এর 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এটি হচ্ছে অনিয়তাকার এবং এর সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত থাকে। তার মানে এর আগে আমি একটা ক্লাসে বলেছিলাম যে আরবিসি থেকে কি কোনো ব্যক্তির ডিএনএ নির্ধারণ করা যায়। হ্যাঁ, এখানে প্রশ্নটা যদি এইরকম আসে যে ডব্লিউবিসি থেকে কোনো ব্যক্তির ডিএনএ কীভাবে কেন নির্ধারণ করা যায়, ঠিক আছে, বা আরবিসি ডব্লিউবিসির মধ্যে কোন রক্তকণিকা থেকে ব্যক্তির ডিএনএ নির্ধারণ করা যায়, উত্তর হবে ডব্লিউবিসি। কারণ কি, আরবিসির কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু ডব্লিউবিসি দেখো সম্পূর্ণ নিউক্লিয়াস যুক্ত। এটা হচ্ছে এর 1 নম্বর পয়েন্ট। তাহলে বৈশিষ্ট্যের মধ্যে 1 হচ্ছে এটি অনিয়তাকার এবং সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত থাকে। এটা গেল এর 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে এর বৈশিষ্ট্য দেখো কোনো শ্বাসরঞ্জক থাকে না। এর ফলে কি হয়, এটি বর্ণহীন, তাই এটি বর্ণহীন আছে। যেহেতু এতে কোনো শ্বাসরঞ্জক থাকে না তাই এটি বর্ণহীন। এটা গেল 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বরে দেখো এটি সাধারণত 2 প্রকার। 1 হচ্ছে দানাযুক্ত, 2 নম্বর হচ্ছে দানাবিহীন। আবার দানাযুক্ত আবার 3 রকমের কোষ নিয়ে গঠিত। 1 হচ্ছে ইওসিনোফিল, 2 হচ্ছে বেসোফিল, 3 হচ্ছে নিউট্রোফিল। এবং দানাবিহীন 2 রকমের কোষ নিয়ে গঠিত। 1 হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মোনোসাইট। আমি পড়াচ্ছি, তোমরা বুঝতে পারবে। এবার দেখো দানাযুক্তের মধ্যে প্রথমে আছে ইওসিনোফিল। ইওসিনোফিল কোষ কী করে না, এর নিউক্লিয়াস দেখো 2 থেকে 3 খণ্ডে বিভক্ত। এই ইওসিনোফিলের যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটা হচ্ছে 2 থেকে 3টে খণ্ডে বিভক্ত। এবং এর গড় আয়ু কত, দেখো এর গড় আয়ু হচ্ছে 10 থেকে
14 দিন, তার মানে এরা 10 থেকে 14 দিন পর্যন্ত বাঁচে এই ইওসিনোফিল। ডাব্লিউবিসির মধ্যে এই ইওসিনোফিল হচ্ছে 10 থেকে 14 দিন বাঁচে। এটা গেল ইওসিনোফিলের বৈশিষ্ট্য। এবার দেখব বেসোফিল, এটা কিন্তু দানাযুক্ত ডাব্লিউবিসি। তাহলে এই বেসোফিল কী করে, দেখ এর নিউক্লিয়াস 2 লতিযুক্ত, এটা কিন্তু খণ্ডে বিভক্ত নয় কিন্তু 2 লতিযুক্ত, ঠিক আছে। তাহলে বেসোফিলের নিউক্লিয়াস হচ্ছে 2 লতিযুক্ত এবং এরা গড় আয়ু বা এ কতদিন পর্যন্ত বেঁচে থাকে না, এরা হচ্ছে 12 থেকে 15 দিন পর্যন্ত এরা বেঁচে থাকে। এবার দেখব নিউট্রোফিল দেখো এর নিউক্লিয়াসকে 2 থেকে 7টা লোবযুক্ত। এখান থেকে একটা শর্ট প্রশ্ন পড়ে, এই প্রশ্নটা পড়ে, ডব্লিউবিসির কোন কোষের নিউক্লিয়াস সবচেয়ে বেশি খণ্ডে বিভক্ত? এখানে উত্তর হবে নিউট্রোফিল, ঠিক আছে। আবার ওইটাকে আবার PMN এইরকম দিয়ে প্রশ্ন দিতে পারে, পলিমরফোনিউক্লিয়ার নিউট্রোফিল এটাকে বলা হয়। তাহলে PMN কোন কোষকে বলা হয়, ডব্লিউবিসির কোন কোষকে PMN বলা হয়? এটার উত্তর হবে নিউট্রোফিল, কারণ হচ্ছে এর নিউক্লিয়াস হচ্ছে 2 থেকে 7 লোবযুক্ত। এবং এর গড় আয়ু কত না, নিউট্রোফিলের গড় আয়ু দেখো 10 থেকে 14 দিন, এরা 10 থেকে 14 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এবার দেখো দানাবিহীন ডাব্লিউবিসির মধ্যে কি আছে, দানাবিহীন ডাব্লিউবিসির মধ্যে আছে লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটে দেখো এর নিউক্লিয়াস হচ্ছে বড় ও গোল আকৃতির হয়ে থাকে। আমি প্রতিটা ছবি দিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখতে পারো। লিম্ফোসাইট, তাহলে এর নিউক্লিয়াস কি বড় ও গোল আকৃতির। এবং লিম্ফোসাইটের গড় আয়ু কত, এরা কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, দেখো 1 থেকে 3 দিন পর্যন্ত এই লিম্ফোসাইট বেঁচে থাকতে পারে। এবার জানবো মনোসাইট। ডব্লিউবিসির মধ্যে এখানে এই একটা শর্ট কোশ্চেন পড়ে যে ডব্লিউবিসির মধ্যে সবচেয়ে বড় নিউক্লিয়াস, ডব্লিউবিসির মধ্যে সবচেয়ে বড় কোনটি? ডব্লিউবিসি সেলের মধ্যে সবচেয়ে বড় ডব্লিউবিসি হচ্ছে মনোসাইট সেল বা কোষ। এই মনোসাইটকে সবচেয়ে বড় ডাব্লিউবিসি নিউক্লিয়াসযুক্ত বলা হয়। এবং এর নিউক্লিয়াসটা কেমন দেখতে না, বৃক্কাকার মানে বৃক্ষযুক্ত আকার, আমাদের কিডনির আকারের মতো এর আকারটা হচ্ছে, এর নিউক্লিয়াস আকারটা হচ্ছে কিডনির মতো। এবং এরা কতদিন পর্যন্ত বেঁচে থাকে বা এদের গড় আয়ু কত, দেখো এদের গড় আয়ু দেওয়া আছে 2 থেকে 4 দিন পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে। তাহলে এখানে দেখো দানাযুক্ত ইওসিনোফিল কতদিন বেঁচে থাকে, ইওসিনোফিল দেখো 10 থেকে 14 দিন, বেসোফিল হচ্ছে 12 থেকে 15 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, নিউট্রোফিল হচ্ছে 10 থেকে 14 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, দানাবিহীনের মধ্যে লিম্ফোসাইট হচ্ছে 1 থেকে 3 দিন বেঁচে থাকতে পারে, মনোসাইট হচ্ছে 2 থেকে 4 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই এই টোটালটা মিলে এদের গড় আয়ু ধরা হয়েছে 1 থেকে 15 দিন। এবার জানবো এদের কাজ কি, ডব্লিউবিসির কাজ কি। ডব্লিউবিসির 5টা কোষ নিয়ে গঠিত। প্রথমে দেখব নিউট্রোফিল, এটা হচ্ছে শর্টকাটে লিখেছি, এটা হচ্ছে নিউট্রোফিল আর এটা হচ্ছে মনোসাইট। এ কী করে না, এটা হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করে। কি করে না, আমাদের দেহে যখন রোগ জীবাণু প্রবেশ করে এই নিউট্রোফিল ও মনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে আমাদের দেহে রোগ জীবাণুকে ধ্বংস করে দেয়। এটা গেল 1 নম্বর কাজ ডব্লিউবিসি। 2 নম্বরে দেখব ইওসিনোফিল, এটা হচ্ছে দানাযুক্ত নিউক্লিয়াস ডব্লিউবিসি। এই ইওসিনোফিলের প্রধান কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করা। এবার অ্যালার্জি কিভাবে প্রতিরোধ করে, দেখো অ্যালার্জিটা সাধারণত হয় কিভাবে, অ্যালার্জি রিয়েজেন্ট বস্তু যখন আমাদের দেহে প্রবেশ করে আমাদের দেহে অবস্থিত মাস্ট সেল বা মাস্ট কোষ থেকে হিস্টামিন খরিত হয়। এই জন্য দেখবে যখন অ্যালার্জি হয় কোনো ফার্মাসিস্ট দোকানে গেলে তারা কি দেয়, অ্যান্টিহিস্টামিন ড্রাগ দেয়। এখানে সেই হিস্টামিনটাকে প্রতিরোধ করার জন্য অ্যান্টিহিস্টামিন ড্রাগ দেওয়া হয়। এবার আমাদের দেহে ইওসিনোফিল অবস্থিত, এই ইওসিনোফিল কী করে না, যখন হচ্ছে অ্যালার্জি আমাদের দেহে তৈরি হয়ে গেল, হিস্টামিন অতিরিক্ত খরিত হলো, সেগুলো রক্তে মিশে গেল, এই হিস্টামিনকে ধ্বংস করার জন্য কি হয়, এই ইওসিনোফিল এক রকমের রিয়েজেন্ট নির্গত করে।
সেগুলো কি করে না এই হিস্টামিনকে নিষ্ক্রিয় করে দেয়, ফলে অ্যালার্জিটা অনেকটা কমে যায় বা সম্পূর্ণ প্রতিরোধ হয়ে যায়। এবার এই ইওসিনোফিল কখন বেশি ক্ষরিত হয় না, যখন আমাদের দেহে অ্যালার্জি অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, যার ফলে হিস্টামিন অতিরিক্ত ক্ষরিত হলে রক্তে ইওসিনোফিলের পরিমাণ বেড়ে যায়। তাহলে ইওসিনোফিলের প্রধান কাজ কি, আমাদের দেহে অ্যালার্জি প্রতিরোধ করা। এবার দেখো বেসোফিল। বেসোফিলের কাজ কি, দেখো বেসোফিলের কাজ হচ্ছে সাধারণত হেপারিন নিঃসরণ করে রক্তবাহের ভিতর রক্ত তঞ্জন রোধ করে। কিভাবে, দেখো সাধারণত কোনো জায়গায় আঘাত পাওয়ার পরে ওই জায়গায় রক্ত জমে যাচ্ছে। এবার ওই জায়গায় রক্ত জমে যাওয়ার পরে যদি রক্তবাহ যেমন হচ্ছে শিরা, ধমনী, জালিকা এর ভিতরে যদি রক্ত জমতে থাকে তাহলে কী হবে, ওটা ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে গেলে সাধারণত রক্ত চলাফেরা করতে পারবে না। এক্ষেত্রে কি করে না বেসোফিল ও কী করবে, হেপারিন ক্ষরিত করবে। এই হেপারিন ক্ষরিত করে রক্তবাহের ভিতরে রক্ত তঞ্জন রোধ করবে, সেটাকে রক্ত জমাট বাঁধতে দেবে না, সেটাকে রোধ করে এই বেসোফিল। কি ক্ষরিত করে না হেপারিন ক্ষরিত করে। তাহলে বেসোফিলের কাজ হচ্ছে হেপারিন ক্ষরিত করে রক্তবাহের ভিতরে রক্ত তঞ্চনকে রোধ করে। এবার জানবো লিম্ফোসাইটের কাজ কি না, লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। কিভাবে, যখন আমাদের দেহে কোনো অ্যান্টিজেন লাইক দ্যাট বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস যখন আমাদের দেহে প্রবেশ করলো, সেইটা ইন্ডিকেট করে কি না লিম্ফোসাইট ইন্ডিকেট করার সঙ্গে সঙ্গে এটা কী করে না অ্যান্টিবডি তৈরি করে ফেলে, তাদের বিরুদ্ধে একদল সৈন্য তৈরি করে ফেলে যে তাদেরকে আক্রমণ করে তাদের মেরে ফেলার জন্য। তা সেটার নাম কি অ্যান্টিবডি। অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করলো এবং এই অ্যান্টিবডি তৈরি করে কি করছে না দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনক্ষমতা গড়ে তুলছে, তাদের বিরুদ্ধে লড়াই করে দেহকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলছে। তাহলে এই চারটে ছিল টোটাল এদের কাজ। এখানে দেখো কটা প্রশ্ন বলে দিই। এক হচ্ছে সবচেয়ে বড় ডব্লিউবিসির নাম কি, এক হবে মনোসাইট। 2 নম্বরে যদি পড়ে যে অ্যালার্জি প্রতিরোধ করে কিভাবে, কোন ডব্লিউবিসি, তখন হবে ইওসিনোফিল। কিভাবে না মাস্ট সেল বা কোষ থেকে যে হিস্টামিন ক্ষরিত হয় সেগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। 3 নম্বরে দেখো হেপারিন নিঃসরণ করে কোন ডব্লিউবিসি, হেপারিন নিঃসরিত করে বেসোফিল, বেসোফিল ডব্লিউবিসি। আরেকটা হচ্ছে দেহ অনাক্রমতা বা অ্যান্টিবডি তৈরি করে কোন ডব্লিউবিসি, দেহ অনাক্রমতা বা অ্যান্টিবডি তৈরি করে লিম্ফোসাইট। এই টোটাল 4টে এখানে প্রশ্ন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বললাম, সেটা হচ্ছে কি PMN কোন ডব্লিউবিসিকে বলা হয়, এটা হচ্ছে নিউট্রোফিল। এই ছিল টোটাল ডব্লিউবিসির সমস্ত তথ্য বা ইনফরমেশান। আশা করি ভিডিওটা সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তোমরা বলবে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমি অনুচক্রিকা বা প্লাটিলেট সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।